সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সামনেই যাদের ডেলিভারি ডেট তাদের জন্য থাকবে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব সামনেই যাদের ডেলিভারি ডেট তাদের জন্য থাকবে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ। সামনেই যদি ডেলিভারি ডেট হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সর্বশেষ চেক আপটা করিয়ে ফেলতে হবে। সাধারণত নবম মাস বা 36 সপ্তাহে পড়লেই কিন্তু সর্বশেষ চেক আপটা করিয়ে ফেলা উচিত। সর্বশেষ চেক আপটা এই জন্য করাবেন, এতে একটা ফাইনাল সেটেলমেন্ট এসে যাবে যে আপনার কি নর্মাল ডেলিভারি হবে নাকি সিজার হবে। আর এই বিষয়টা যখন জানতে পারবেন তখন আপনি অনেকখানি নিশ্চিন্ত হতে পারবেন এবং মানসিকভাবে আপনি প্রিপারেশান নিতে পারবেন। যদি দেখেন যে সর্বশেষ রিপোর্টে সব কিছু স্বাভাবিক এসেছে, মা ও বাচ্চা উভয়ের, তখন সেক্ষেত্রে ধরে নেবেন যে ডেলিভারিটা নর্মালই হবে। আর যদি কোনো জটিলতা তৈরি হয় তখন সেক্ষেত্রে অবশ্যই সিজার লাগবে। নর্মাল ডেলিভারি যদি হওয়ার হয়, মানে রিপোর্টে যদি সব ঠিকঠাক আসে, তাহলে অবশ্যই অপেক্ষা করবেন, ধৈর্য ধরে অপেক্ষা করবেন, সময়টাকে সময় দেবেন, সময় নেবেন। এক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে প্রথম কনসিভ করার পরে আপনার ডাক্তার আপনাকে যে ইডিডি বা এক্সপেক্টেড ডেলিভারি ডেটটা দেবে, সেই ডেট অনুযায়ী যদি আপনার ডেলিভারি হয়ে যায় তাহলে তো ভালো কথা। আর যদি না হয় তাহলে কোনো টেনশানের কিছু নয়, আপনি আবার ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার আপনাকে চেক আপ করে এক্সট্রা 7 দিন সময় দেবে। সেই 7 দিনের ভেতরে যদি আপনার ডেলিভারিটা হয় তাহলেও ভালো। আর যদি না হয় তাহলে টেনশান নয়, আপনি আবার ডাক্তারের কাছে গেলে চেক আপ করে ডাক্তার আপনাকে আরও 2 দিন, 3 দিন, 5 দিন এক্সট্রা সময় দেবে। এর মধ্যেও যদি ডেলিভারি না হয় এবং আপনি যদি 40 সপ্তাহ পার করে ফেলেন তাহলে কিন্তু পরবর্তীতে সিজারের চিন্তা করতে হবে। কারণ কি, 40 সপ্তাহের পরে গেলে মায়ের গর্ভে পানির পরিমাণ কমতে থাকে, অক্সিজেনের পরিমাণ কমতে থাকে। বড় সমস্যা হচ্ছে বাচ্চারা টয়লেট করে দিয়ে সেই টয়লেট যদি একবার খেয়ে ফেলে তাহলে মারা যেতে পারে। তাই 40 সপ্তাহের পরে এক কথায় বাচ্চার মৃত্যু ঝুঁকি থাকে বলেই কিন্তু 40 সপ্তাহের পরে সিজার করাতে হয় বা সিজারের চিন্তাভাবনা করা লাগে। কিন্তু সাধারণত নর্মাল ডেলিভারি ক্ষেত্রে 37 থেকে 40 সপ্তাহের মধ্যে অটোমেটিক ডেলিভারিগুলো হয়ে যায়। এটার জন্য আপনাকে আলাদা করে কোনো ডাক্তার, ঔষধ, বিশেষ কোনো কলাকৌশল কিছুই করতে হবে না। 37 থেকে 40 সপ্তাহের মধ্যে অটোমেটিক নর্মাল ডেলিভারি হয়ে যাবে, যেটা আমি একটু আগেও বলেছি। এবারে কারো 37 সপ্তাহে হয়, কারো 38 সপ্তাহে হয়, কারো 39, কারো 40 সপ্তাহে হয়। তবে অপেক্ষা করবেন আপনি 3 ধাপে সর্বোচ্চ 40 সপ্তাহ পর্যন্ত। তাই কারো যখন একটা ডেট পার হয়ে যাবে তিনি কোনো টেনশন করবেন না, আপনার হাতে আরও একটা ডেট আছে। সেই ডেটটা পার হয়ে গেল, এবারেও টেনশন নয়, হাতে আরও একটা ডেট আছে। এভাবে আপনি ধৈর্য ধরে অপেক্ষা করবেন, সময়টাকে সময় দেবেন, সময় নেবেন। আর ধৈর্যের ফল সুমিষ্ট হয়। ইনশাল্লাহ দেখবেন নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু আপনার জরায়ু মুখ খুলবে, ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে। অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপু, কবে জরায়ু মুখ খুলবে, কবে লেবার পেন আসবে, স্পেসিফিক কোনো টাইম আছে কি না? দেখুন, নর্মাল ডেলিভারি হচ্ছে একটা প্রাকৃতিক পদ্ধতি। মহান আল্লাহ তাআলাই ঠিক করে রেখেছেন যে কবে, কোন দিন, কোন সময়, কোন মুহূর্তে আপনার সন্তানকে কিভাবে আপনার কোলে দেবেন। ঠিক সেই দিন, সেই মুহূর্তে, সেই সময় কিন্তু আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, জরায়ু মুখ খুলবে, লেবার পেইন আসবে। তাই এখানে আপনার কাজ হবে শুধুমাত্র ধৈর্য ধরে অপেক্ষা করা, সময়টাকে সময় দেওয়া, সময় নেওয়া। এবারে বলি সিজারিয়ান পেশেন্টের ক্ষেত্রে সর্বশেষ চেক আপে যদি দেখেন যে কোনো জটিলতা তৈরি হয়েছে, যেমন হতে পারে বাচ্চা উল্টো পজিশানে আছে, হতে পারে বাচ্চার গলায় নাড়ি পেঁচানো, অথবা গর্ভের পানি কম, অথবা মায়ের ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার, এই ধরনের কোনো সমস্যা বা জটিলতা যদি তৈরি হয় এবং ডাক্তার যদি বলে যে সিজার লাগবে, তখন সেক্ষেত্রে কিন্তু ডাক্তারের সাথে যোগাযোগ করে আপনারা সিজারটা করিয়ে ফেলবেন। সিজারটা আপনার বাচ্চার ম্যাচিউরিটির উপর নির্ভর করে। আপনার বাচ্চা যে সপ্তাহে ম্যাচিউরড হয়ে যাবে সেই
সেই সপ্তাহে আপনি সিজার করাতে পারবেন। কারো বাচ্চা যদি 36 সপ্তাহে ম্যাচিউর হয়ে যায় তাহলে তিনি 36 সপ্তাহে সিজার করাতে পারবেন। কারো বাচ্চা 37 সপ্তাহে ম্যাচিউর হলে 37 সপ্তাহে সিজার, 38 সপ্তাহে ম্যাচিউর হলে 38 সপ্তাহে সিজার। মানে এক কথায় হচ্ছে বাচ্চা যে সপ্তাহে ম্যাচিউর হবে সেই সপ্তাহে আপনি সিজার করিয়ে ফেলতে পারবেন। সেক্ষেত্রে আপনার ডাক্তারই বলে দেবে যে অমুক দিনের অমুক তারিখে সিজার করানো হবে, সে মতে গিয়ে আপনি সিজারটা করিয়ে ফেলবেন। আর সিজার করানোর পরবর্তীতে এক একটা হসপিটালের এক একটা ক্রাইটেরিয়া থাকে, কারো 3 দিনের প্যাকেজ, কারো 4 দিনের প্যাকেজ। সেই প্যাকেজ অনুযায়ী হসপিটালে থাকার পরে আপনি বাসায় চলে আসবেন। আর বাসায় যখন চলে আসবেন তখন ডাক্তাররা আপনাকে ঔষধ দেবে, কিছু মেডিসিন প্রেসক্রাইব করবে, তার পাশাপাশি কিছু পরামর্শ দিয়ে থাকবে যে এভাবে চলবেন, এটা করবেন না, ওরকম করবেন, এত মাস পর্যন্ত এই বিধিনিষেধ মানবেন। সেগুলো যদি আপনি নিয়মিত মানেন তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনার খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন, আপনার সুস্থ হতে সময় লাগবে না। তবে এখানে একটা সবচেয়ে বড় নোটিশ হচ্ছে, অবশ্যই কোনো নাম সর্বস্ব ডাক্তার কিংবা হসপিটাল সিজারের ক্ষেত্রে চয়েস করবেন না, কিংবা কোনো চমকপ্রদ বিজ্ঞাপন কিংবা কোনো সাশ্রয়ী বিজ্ঞাপন দেখেও কোনো ডাক্তার বা হসপিটাল চুজ করবেন না। প্লিজ ডাক্তার হসপিটাল চুজ করার ক্ষেত্রে অবশ্যই ভালোভাবে খোঁজ খবর নিয়ে বিশেষজ্ঞ ডাক্তার, বিশেষজ্ঞ হসপিটাল বা ভালো একটা হসপিটাল অবশ্যই আপনি চুজ করবেন। কেননা বর্তমানে প্রচুর হসপিটাল আছে, প্রচুর গাইনোকোলজিস্ট বা প্রচুর ডাক্তার আছে। এর মধ্যে দেখা যায় অনেকেই নাম সর্বস্ব চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে, সাশ্রয়ী বিজ্ঞাপন দিয়ে পেশেন্টদেরকে আকৃষ্ট করিয়ে নিয়ে যায়, কিন্তু পেশেন্টরা সেখানে যাওয়ার পরে দেখা যায় যে ভালো সার্ভিস পায় না, কিংবা অনেকের দেখা যায় যে অপারেশনও সাকসেসফুল হয় না, সিজার করানোর সময়ও জটিলতা হতে পারে, সিজারের পরেও জটিলতা তৈরি হতে পারে। এছাড়া অনেক সময় দেখা যায় যে অপারেশন করার সময় বাচ্চার গায়েও আঘাত লাগতে পারে। তাই এজন্য বারবার রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ নাম সর্বস্ব চমকপ্রদ বা সাশ্রয়ী বিজ্ঞাপন দেখে কোনো ডাক্তার হসপিটাল চুজ করবেন না। খোঁজ খবর নিয়ে ভালোভাবে ভালো একজন ডাক্তার, ভালো একটা হসপিটাল চুজ করবেন। আর এক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের উচিত হচ্ছে সপ্তম অষ্টম এই মাসগুলো থেকেই কিন্তু এই বিষয়টাকে খুব সিরিয়াসলি হ্যান্ডেল করা। মানে এই সময়গুলো থেকেই কিন্তু আপনারা মোটামুটি একটা ভালো ডক্টর, একটা হসপিটাল চুজ করবেন। তবে এক্ষেত্রে সবচেয়ে ভালো বা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে প্রথম কনসিভ করার পরেই কিন্তু আপনাদের উচিত হচ্ছে একজন ভালো ডাক্তার চুজ করা। সেই ডাক্তারের আন্ডারে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি থাকতে পারেন এবং তার মাধ্যমেই যদি আপনি আপনার নর্মাল ডেলিভারি বলুন বা সিজার বলুন, যেটাই করানো হয় সেটা যদি আপনি করাতে পারেন তাহলে আপনি অনেক বেশি মানসিকভাবে শান্তি পাবেন। প্রথম থেকে ডাক্তারের অবজারভেশনে থাকলে ডাক্তারের নলেজে আপনি থাকবেন এবং ডাক্তারের সাথে ভালো মন্দ অনেক কিছুই শেয়ার করতে পারবেন। কারণ প্রেগন্যান্সির শুরু থেকে একজন গর্ভবতী মা বিভিন্ন ধরনের চড়াই উতরাই পার করে তো আসেই, কিন্তু যখনই নবম মাসে পড়ে তখনই কিন্তু সমস্যাগুলো একের পর এক শুধু বাড়তে থাকে। এক এক দিন এক এক রকম লাগে, এক এক বেলায় এক এক রকম লাগে। প্রথমবার মা হয়ে থাকলে তারা তো ভীষণ ঘাবড়ে যায় যে এই বেলা এটা কেন হচ্ছে, ওই সময় ওটা কেন হচ্ছে। তখন সেক্ষেত্রে আপনি আপনার রেগুলার ডাক্তারের সাথে যদি যোগাযোগ করে নিতে পারেন তাহলে অনেকখানি মানসিকভাবে শান্তি পাবেন। এবারে অবশ্যই আপনি আপনার হসপিটাল ব্যাগটা গুছিয়ে ফেলবেন। আপনি যখনই সর্বশেষ চেকআপটা করাবেন, চেকআপটা করিয়ে বাসায় আসার পরেই হসপিটাল ব্যাগটা গুছিয়ে ফেলবেন। কারণ কি, হসপিটাল ব্যাগটা যদি গোছানো থাকে তাহলে আপনার প্রিপারেশান প্রায় 70% কমপ্লিট হয়ে যাবে। হসপিটাল ব্যাগটা আপনি যদি আপনার মতো করে সুন্দরভাবে গুছিয়ে নেন তাহলে আপনার ও বাচ্চার প্রয়োজনীয় সব জিনিসগুলো আপনাদের সাথে করে হসপিটালে যাবে। কিন্তু যদি দেখেন যে পরে গোছাবো বা গোছাচ্ছি কিন্তু ইমার্জেন্সি হসপিটালে আপনাকে অ্যাডমিট হতে হলো বা যাওয়ার প্রয়োজন হলো, তখন সেক্ষেত্রে হয়তো হুড়োহুড়ি করে ব্যাগটা গোছালেন বা আপনার সাথে অন্যান্যরাও মিলিয়ে ব্যাগটা গুছিয়ে দিল, তখন কি হলো যে প্রয়োজনীয় অনেক কিছু হয়তো ফেলে যেতে পারেন বা আপনার মন মতো করে ব্যাগটা গোছানো না হতে পারে। আর যদি প্রয়োজনীয় জিনিস ফেলে যান তাহলে ওই সময় ওই জিনিসগুলো অ্যারেঞ্জ করাও কষ্টকর হয়ে যায়। কারণ এক একটা হসপিটালের পরিস্থিতি হচ্ছে এক এক রকম, এক একটা হসপিটালের সুযোগ সুবিধাও এক এক রকম। তাই সবচেয়ে ভালো হয় আপনি আগে যদি আপনার হসপিটাল ব্যাগটা গুছিয়ে বাসার একপাশে রেখে দিতে পারেন, প্রয়োজনীয় সময় হসপিটাল ব্যাগটা নিয়ে হসপিটালে চলে যেতে পারবেন। ডেলিভারির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে শারীরিক, মানসিক, আর্থিক, এই 3 ধরনের প্রস্তুতি নিয়ে নেওয়া। তাই অবশ্যই আর্থিক প্রস্তুতি তো আগে থেকেই নেবেন। শারীরিক প্রিপারেশান হিসেবে যেটা করবেন সেটা হচ্ছে নিয়মিত হাঁটাচলা করবেন, টুকটাক কায়িক শ্রম করবেন, লো কমেটটা ব্যবহার করবেন, পুষ্টিকর খাবার খাবেন, ডাক্তারের দেওয়া আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম ওষুধগুলো নিয়মিত সেবন করবেন এবং 12 থেকে 14 গ্লাস পানি প্রতিদিন পান করবেন।
এই প্রিপারেশানটা যদি আপনি নিতে পারেন তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনার বডি সবসময় একটা ব্যায়ামের উপরে থাকবে এবং সময় মতোই কিন্তু আপনার জরায়ু মুখ খুলবে, লেবার পেইন আসবে, এটা নিয়ে আর কোনো টেনশন করা লাগবে না। পুষ্টিকর খাবার যখন খাবেন শরীরটা শক্তপোক্ত থাকবে। আর আপনারা সবাই জানেন যে নর্মাল ডেলিভারি ক্ষেত্রে একজন মা তার বাচ্চাকে কিন্তু চাপ দিয়ে বের করে, আর এটা কোনো মুখের কথা নয়। তাই মায়ের শরীর যথেষ্ট শক্তপোক্ত থাকা প্রয়োজন আছে। এছাড়া মায়ের শরীরটা যখন শক্তপোক্ত থাকে, মা যখন সকল পুষ্টি উপাদানগুলো সমানভাবে শরীরে ইনট্যাক্ট করে, তখন বাচ্চাও কিন্তু সেটা পায়, আর যার ফলে ডেলিভারির সময় বাচ্চাও ভালো সাপোর্ট দিতে পারে মাকে। এছাড়া বাচ্চা সুস্থ থাকে। 12 থেকে 14 গ্লাস পানি যদি নিয়মিত পান করেন তখন সেক্ষেত্রে আপনার অ্যামনিওটিক ফ্লুইড বা গর্ভের পানির আর কোনো তারতম্য হবে না। এবং অবশ্যই 4 বার চেক আপ করাবেন। কোন 4 বার? প্রথম কনসিভ করার পরে একবার, 5 মাসে একবার, 7 মাসে একবার এবং সর্বশেষ 9 মাসে। এই চেক আপগুলো যদি আপনি নিয়মিত করান, মানে এই 4 বার চেক আপ যদি আপনি করান, তাহলে আপনি সবসময় ডাক্তারের একটা অবজারভেশনে থাকবেন এবং ভালো মন্দ সব কিছুই প্রতিনিয়ত জানতে পারবেন। সুস্থ থাকবেন আপনি এবং বাচ্চা। এই জিনিসটা অবশ্যই মেনটেন করবেন। আর এটা হচ্ছে সবচেয়ে বড় শারীরিক প্রিপারেশান। এটা যে শুধু নর্মাল ডেলিভারি পেশেন্টরাই করবেন সেটা নয়, এটা সিজারিয়ান পেশেন্টরাও করবেন। কারণ কি, এই প্রিপারেশানটা বা এই রুটিনটা শুধু যে ডেলিভারির সময় বা ডেলিভারির আগে আপনাকে সুবিধা দেবে সেটা নয়, এই প্রিপারেশানটা আপনাকে ডেলিভারির পরেও দ্রুত সুস্থ হতে সহায়তা করবে। কারণ আপনার শরীর তো সবসময় একটা ব্যায়ামের উপর দিয়ে চলেছে, আর যে শরীরটা নিয়মিত ব্যায়ামের উপর দিয়ে চলে সেই শরীরটা ইজিলি যেই কোনো ব্যথা কষ্ট বলুন বা যেই কোনো কিছু বলুন সহজে সোফ করে নিতে পারে এবং ডেলিভারি পরবর্তীতেও আপনাকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসতে সহায়তা করবে। মানসিক প্রিপারেশানটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ডেলিভারির ক্ষেত্রে। কেননা আপনি যখন শক্তপোক্ত থাকবেন তখন যে কোনো কিছু আপনি খুব সহজে ওভারকাম করতে পারবেন এবং যে কোনো বিষয়ে আপনি ইমার্জেন্সি সিদ্ধান্ত নেওয়ার হলেও নিতে পারবেন। কারণ মনে রাখবেন, আপনি হচ্ছেন পেশেন্ট। আপনার ভালো মন্দ সুবিধা অসুবিধার উপরে ডিপেন্ড করে কিন্তু ডাক্তার সিদ্ধান্ত নেবে, পরিবারের লোকজনরা সিদ্ধান্ত নেবে। আপনার যেরকম ব্যথা কষ্ট হচ্ছে, আপনি যদি তার থেকে অনেক বেশি চিৎকার চেঁচামেচি বাড়িয়ে বেশি বেশি বলেন, তখন সেক্ষেত্রে হবে কি যে ডাক্তারও ভাববে যে না, এই পেশেন্টটা এই পদ্ধতির জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয় বা এই পেশেন্টকে আমরা এই চিকিৎসাটা দিতে পারবো না। অথবা পরিবারের লোকজনও বলবে যে না না, আমাদের নর্মাল ডেলিভারি প্রয়োজন নেই, সিজার করিয়ে ফেলো, পেশেন্ট কষ্ট পাচ্ছে। তাই অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করবেন, সময় দেবেন, সময় নেবেন এবং নিজেকে শক্ত রাখবেন। এটাই নিজেকে বলে বোঝাবেন যে আমি তো মা, আমাকে এতটুকু পারতেই হবে। নিজের ভালোর জন্য পারতে হবে, সন্তানের ভালোর জন্য পারতে হবে। আর যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করবেন। মনে রাখবেন যে আমরা হচ্ছি প্রথম বা আমরা পেশেন্ট, আমরা তো সবসময় বাসায় থাকি, প্রথমবার বা দ্বিতীয়বার ফেস করছি। কিন্তু ডাক্তাররা প্রতিদিন প্রতিনিয়ত আপনার আমার মতো পেশেন্টদেরকে ফেস করে যাচ্ছে। সো দ্যাট এখানে আপনার আমার থেকে ডাক্তারের এক্সপেরিয়েন্স ভালো, তাই ডাক্তারের সাথে যোগাযোগ করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন। নর্মাল ডেলিভারি হলো না সিজার হলো সেটা এখানে মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে আপনার সন্তান যেন সুস্থভাবে আপনার কোলে আসে, ডেলিভারির পরেও যেন আপনি সুস্থ থাকেন, এটাই হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট বিষয়। আর এই জিনিসটাকে প্রায়োরিটি দিয়েই তারপরে যে কোনো সিদ্ধান্ত নেবেন। মনে রাখবেন, দিন শেষে আমরা সবাই চাই যে একটা সুন্দর ডেলিভারি, সুস্থ ডেলিভারি এবং মা ও বাচ্চার সুস্থতা। কারণ মা ও বাচ্চা একে অন্যের পরিপূরক। মায়ের যদি কিছু হয় তাহলে বাচ্চা ভালো যত্ন পাবে না, আর বাচ্চার যদি কিছু হয় তাহলে মাও কিন্তু একদণ্ড শান্তি পাবে না। সেই জন্য অবশ্যই ডেলিভারির পরে মা ও বাচ্চার সুস্থতাটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট এবং ডেলিভারিটা সুন্দরভাবে হওয়াটা হচ্ছে সবচেয়ে জরুরি। এবার কি নর্মাল ডেলিভারি হলো না সিজার হলো সেটা বড় বিষয় নয়। তবে হ্যাঁ, সিজারের তুলনায় যেহেতু নর্মাল ডেলিভারি কিছুটা ভালো, তাই নর্মাল ডেলিভারি হলে তো ভালোই হবে। কিন্তু যদি হতেও নর্মাল ডেলিভারি না হয়, কোনো একটা পরিস্থিতি এমন তৈরি হয়ে গেল যে সিজারের প্রয়োজন হলো, তাহলে জিনিসটাকে উইলিংলি মেনে নেবেন। এই জন্য নিজেকে দুইভাবে আপনি প্রিপেয়ার করবেন যে আমার ডেলিভারি যেন সুস্থভাবে হয়, সুন্দরভাবে হয়। এবার সেটা নর্মালে হোক বা সিজারে হোক, দুই পদ্ধতির জন্যই আমি প্রস্তুত এবং দুই পদ্ধতিকে আমি উইলিংলি অ্যাকসেপ্ট করে নেব। এভাবে নিজেকে প্রস্তুত করবেন। সর্বশেষ যে সতর্কতার কথা বলে আমি শেষ করতে চাচ্ছি সেটা হচ্ছে অবশ্যই নিজেকে নিজে এভাবে সতর্ক করবেন যে যেই কোনো কিছুতে আমি হুটহাট সিদ্ধান্ত নেব না। কেন বললাম? কারণ বিশেষ করে যারা প্রথমবার মা হন এবং নর্মাল ডেলিভারি পেশেন্ট যারা, তারা এই ভুলটা বেশি করেন। কারণ সিজারটা হচ্ছে প্রিপ্ল্যান, যেখানে ডাক্তার তো আগেই বলে দেয় যে অমুক দিনের অমুক তারিখে সিজার হবে, তাই এটা নিয়ে কোনো লক্ষণ, কোনো সাইন বা কোনো অপেক্ষার প্রয়োজন হয় না। কিন্তু নর্মাল ডেলিভারির পেশেন্টরা অপেক্ষা করতে করতে যখন বিরক্ত হয়ে যান, প্রথমবারের মায়েরাই বেশি এই ভুলটা করেন যে অপেক্ষা করতে করতে যখন বিরক্ত হয়ে যান
তখন তারা বিভিন্ন বিষয়ে রিসার্চ করতে থাকেন যে কি করলে লেবার পেইন আসবে, কি করলে জরায়ু মুখ খুলবে। অনুসন্ধানে আপনি অনেক টিপস টোটকা পদ্ধতি পাবেন, কিন্তু কোনটা আপনাকে স্যুট করবে কোনটা স্যুট করবে না সেটা তো শুধুমাত্র আপনি নিজের উপরে যখন অ্যাপ্লাই করবেন তখনই বুঝতে পারবেন, তার আগে নয়। এখন হুটহাট নিজের উপরে অ্যাপ্লাই করার পরে যদি ভালো হয়ে যায় তাহলে তো সবার জন্যই ভালো, আপনার জন্যও ভালো এবং যে আপনাকে এই বুদ্ধি দিল তার জন্যও ভালো। ফুল ক্রেডিটটা সে বা তারা নেবে যে আমাদের কারণে আপনি উপকৃত হয়েছেন। আর যদি ভুল কিছু হয়ে যায় বা যদি খারাপ কিছু হয় তখন কিন্তু সেক্ষেত্রে সারা জীবন আপনাকে অনুশোচনায় ভুগতে হবে। আয়নায় নিজেকে নিজে মুখও দেখাতে পারবেন না, এমনকি সবাই আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবে, বলবে আপনি না মা, আপনি সন্তানের ভালোর কথা চিন্তা করলেন না কেন, হুটহাট আরেকজনের কথা আপনি ভাবলেন কেন, 10 জনের 10 কথা, সিদ্ধান্ত আপনার একার, আপনি কেন নিজের সন্তানের ভালোটা চিন্তা করলেন না। তখন কি করবেন? এমনকি যার বা যাদের কথা শুনে আপনি এই কাজটা করলেন তারাও কিন্তু সে সময় দায়ভারটা নেবে না, সবাই আপনার উপরে দায় চাপিয়ে দেবে, বলবে আপনি সন্তানের ভালোর কথা চিন্তা করেননি কেন, আমরা তো জাস্ট বলেছি যে এরকম করলে আপনি উপকৃত হবেন, আপনি সেটা ভাবলেন না যে উপকৃত হবেন কি হবেন না, আপনি এই জিনিসটা আগে মেনটেন করলেন না কেন। মনে রাখবেন, ভালোর ক্রেডিটটা সবাই নেবে কিন্তু মন্দের দায়টা কেউ নেবে না। সেই জন্য অবশ্যই কার থেকে টিপস টোটকা নিচ্ছেন সেটা জেনে বুঝে নেবেন, প্লাস কী টিপস টোটকা নিচ্ছেন সেটাও আপনি জেনে বুঝে 100 বার ভাববেন যে এটা আপনার সন্তানের জন্য নিরাপদ হবে কি না, আপনার জন্য নিরাপদ হবে কি না। যদি একদম 100% শিওর হন যে হ্যাঁ আপনার জন্য ভালো, সন্তানের জন্য নিরাপদ, তখন 100% শিওর হয়ে নিজ দায়িত্বে অ্যাপ্লাই করবেন, যেন পরবর্তীতে অন্য কাউকে দোষারোপ করতে না হয়। কিন্তু যদি মনটা খচখচ করে বা মনে হয় যে কিন্তু লাগছে, ভয় ভয় লাগছে, তাহলে পুরোপুরি বাদ দেবেন। কারণ আমি প্রথমেই বলে এসেছি যে নর্মাল ডেলিভারি একটা প্রাকৃতিক পদ্ধতি, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপে প্রাকৃতিকভাবে শুরু হয়, প্রাকৃতিকভাবে শেষ হবে। জোর করে ডাক্তার দিয়ে টানা হ্যাচড়া করে কোনো মতেই কিন্তু এখানে কিছু করা সম্ভব নয়। মহান আল্লাহ তাআলাই ঠিক করে রেখেছেন কবে কোন দিন কিভাবে আপনার সন্তানকে আপনার কোলে দেবেন। তাই অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করবেন, সময়টাকে সময় দেবেন, সময় নেবেন, ধৈর্যের ফল অবশ্যই সুমিষ্ট হয়। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন, আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।